শব্দকল্পে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন ডক্টর নীলাঞ্জন সেনগুপ্তের লেখা একটি ভৌতিক গল্প, সমাপতনের অন্তরালে। স্বনামধন্য চিকিৎসক শিক্ষক ডক্টর নীলাঞ্জন সেনগুপ্ত জন্ম 1967 সালে আমাদের এই শহর কলকাতায়। তার স্কুল জীবন কাটে সাউথ পয়েন্ট হাই স্কুলে। পরবর্তীকালে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে MBBS এবং ক্যালকাটা SSKM হসপিটাল থেকে ডাক্তারি শাস্ত্রের উচ্চতর শিক্ষা সমাপ্ত করেন। বর্তমানে তিনি নীলরতন সরকার মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। ডাক্তারি এবং শিক্ষকতা ছাড়াও তিনি ব্রতী হয়েছেন সাহিত্য চর্চায়। তার লেখা অনেকগুলি গল্প ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বহুল সমাদৃতও হয়েছে। তার লেখা লিস্টিরিয়া লজ গল্পটির অডিও নাট্যরূপ এর আগে আপনারা শব্দকল্পে শুনেছেন। ডক্টর সেনগুপ্তকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্যে। শুরু হচ্ছে ডক্টর নীলাঞ্জন সেনগুপ্তর লেখা ভৌতিক কাহিনী, সমাপতনের অন্তরালে। অক্টোবর 2022। পশ্চিমী ভাবাপন্ন কচি কাচাদের কাছে আজ হ্যালোউইন। পাড়ার জাগৃতি সংঘের সভ্যদের কাছে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মহাপ্রয়াণ দিবস। আবার কয়েক বছর হলো সরকারি উদ্যোগে এই দিনটি পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানার্থে। কিন্তু দেবদূতের কাছে আজকের দিনটি খুব দুঃখের। রক্তিমের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা 7টা নাগাদ ক্লান্ত দেহে বিষণ্ণ মনে দেবদূত বাড়ি ফিরল। দেবদূত অর্থাৎ ডাক্তার দেবদূত রায় গঙ্গার ধারে হুগলি জেলার এই ছোট্ট শহরের মানুষের কাছে সে যেন সত্যিই দেবদূত। মেডিকেল কলেজ থেকে 1992 সালে MBBS পাশ করার পর থেকেই সে নিজের হোমটাউন বিবেকগঞ্জেই থেকে গেছে খুবই জনপ্রিয় জেনারেল প্র্যাকটিশনার হয়ে। ডাক্তারি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে সে। কোনো পোস্ট গ্র্যাজুয়েশন না করেও সে মনের আনন্দে দিব্যি পরম তৃপ্তির সঙ্গে দরদি ডাক্তার হিসেবে মানুষের সেবা করে যাচ্ছে, যা আজকাল অত্যন্ত বিরল। আজ কিন্তু দেবদূত চেম্বারে যায়নি, সব রোগীদের ফিরে যেতে বলে দিয়েছে। অক্টোবর মাসের শেষ, পুজোও সব মিটে গেছে, এমনকি কালী পুজো, ভাইফোঁটাও। তাই আবহাওয়াটা ভারাক্রান্ত, বিষণ্ণ। তার উপর বাল্যবন্ধু রক্তিমের অকালে চলে যাওয়া। রক্তিম মানে রক্তিম দাস, একটি ওষুধ কোম্পানির রিজিওনাল ম্যানেজার। ওর বাড়িও বিবেকগঞ্জে, যদিও কর্মসূত্রে ও বেশিরভাগটাই কলকাতাতেই থাকত। সেই কলকাতাতেই লিভারের কঠিন অসুখ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় দিন 10 আগে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তার আর ফেরা হলো না। কতই বা বয়স হয়েছিল রক্তিমের? মাত্র 55 বছর। কত কত পুরনো স্মৃতি যেন ছেকে ধরল আজ দেবদূতকে। সেই ছোটবেলা থেকে পাড়ার মাঠে ফুটবল, ক্রিকেট খেলা, ছুটির দিনে গঙ্গার ঘাটে গিয়ে আড্ডা মারা, আর নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত একই স্কুলে আর বেশিরভাগ সময় একই সেকশনে পড়া। মনমরা হয়ে বসে আছে দেখে স্ত্রী মনোরমা দেবদূতকে বলল, যাও না, কিছুক্ষণ গঙ্গার ধার থেকে একটু ঘুরে এসো, মনটা হালকা লাগবে। যদিও মানসিক আর শারীরিকভাবে দেবদূত বেশ ক্লান্ত বোধ করছিল, তাও গঙ্গার ধারে গিয়ে একটা ফাঁকা বেঞ্চ দেখে এসে বসল। সরকারি উদ্যোগে নদীর এই ধারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে লাস্টেই কয়েক বছর হলো। এই শরৎ হেমন্তকালের সন্ধ্যার ভারী আবহাওয়াটা যেন কিরকম একটা বিশেষ অনুভূতি প্রদান করে। এখনো ঠান্ডা পড়তে শুরু করেনি, কিন্তু বর্ষা বিদায় নিয়েছে, তাই ভ্যাপসা পচা গরমটাও আর নেই। দেবদূত চুপ করে বসে আছে, পুরনো দিনের কথা ভাবছে। হঠাৎ দেখল দূর থেকে কে যেন ওর দিকে এগিয়ে আসছে। চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক প্লেস করতে পারছে না। ভদ্রলোক নিজেই দেবদূতের কাছে এসে বললেন, আরে দেবদূত না? এইবার দেবদূত চিনতে পেরেছে। বলল, নীলাদ্রিদা,
আরে তুমি কবে এলে? এই তো কালী পুজোর সময় এসেছিলাম, পরশু ফিরে যাব। নীলাদ্রিদা দেবদূতের থেকে ৩-৪ বছরের বড়, এখন চাকরি সূত্রে থাকে ফরিদাবাদে। নীলাদ্রি দেবদূতের কাছে বড় দাদার মতো ছিল, জাস্ট লাইক ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। নীলাদ্রিদার স্মরণশক্তি যাকে বলে অত্যন্ত প্রখর, আর প্রফেশনাল জীবনেও খুব উন্নতি করেছে। নীলাদ্রি হলো ওদের বিবেকগঞ্জের গর্ব। চল তাহলে ওই নদীর ধারে একটু পায়চারি করি। হ্যাঁ, কতদিন হয়ে গেল তোদের সাথে একসাথে এই নদীর পাড়ে একটু হাঁটাহাঁটি করা হয় না, বলল নীলাদ্রিদা। নদীর ধারে হাঁটতে হাঁটতে দেবদূত বলল, আচ্ছা নীলাদ্রিদা, রক্তিমকে মনে আছে তোমার? আলবাদ, বিলক্ষণ মনে আছে। ওই তো মোটা মতো গোলগাল, খুব খেতে ভালোবাসতো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তোদের ব্যাচেরই তো ছিল। ও আজ সকালে আমাদের ছেড়ে চলে গেল। তাই নাকি রে? ভেরি স্যাড। কি হয়েছিল ওর? ইটস লিভার ফেলিয়ার। সে কি, এও কি সেই জন্ডিস কেস নাকি রে? জিজ্ঞেস করলো নীলাদ্রিদা। দেবদূত অবাক হলো, বলল, মানে? তোদেরই তো বন্ধু, আর তোরই মনে নেই? আমার তো দিব্যি মনে আছে। সেই তোদের পলাশতলির রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স, আর তারপর ওই সূর্যের ওই ঘটনাটা, সব ভুলে গেলি এর মধ্যে? বাবা, হ্যাটস অফ টু ইয়োর মেমোরি নীলাদ্রিদা। আজ তো 31শে অক্টোবর। সূর্যও কিন্তু অক্টোবরের শেষে পুজোর পরেই মারা গেছিল। 31শে অক্টোবরেই কি? আশ্চর্য তো, এটা আমার খেয়াল হয়নি, কিন্তু এক্স্যাক্ট ডেটটাও তো আমার মনে নেই। বলছি, মাসিমার সঙ্গে তো যোগাযোগ আছে? ফোন কর না একটা। ফোন নাম্বার আছে, কারণ মেসোমশাই আমার পেশেন্ট, কিন্তু ফোন করে কি জিজ্ঞেস করব? আরে বাবা, করই না ফোনটা। অ্যাটলিস্ট রক্তিমের খবরটা দে। এককালে তো তোরা কত ওদের বাড়িতে যেতিস। যেমন ভাবা তেমনি কাজ। দেবদূত সূর্যর মাকে ফোন করল। এই কথা সে কথা বলে মাসিমা মেসোমশাইয়ের কুশল সংবাদ নিল, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে তার ছেলের মৃত্যুর তারিখ? ওটা সে কিছুতেই ভেবে পেল না। কিন্তু কাজটা মাসিমাই সহজ করে দিলেন। বললেন, দেখ কিরকম টেলিপ্যাথির জোর। আজ তোদের 4 মাস্কেটিয়ার্সের কথা খুব মনে হচ্ছিল। আজই আমার সূর্যের মৃত্যুর দিন কিনা। আরও মিনিট দুয়েক দুজনে পুরনো স্মৃতি রোমন্থন করে দেবদূত মাসিমা মেসোমশাইকে প্রণাম জানিয়ে ফোন রেখে দিল। বাড়ি ফিরে রাতে খাওয়া দাওয়া সেরে অচিরেই দেবদূত ঘুমিয়ে পড়ল। ক্ষণকালের জন্যে হলেও বন্ধু বিয়োগের কথা বিস্মৃত হল। মৃত্যু, বিচ্ছেদ, বিষাদ, বিরহ যাই থাকুক জীবনে, একজন ব্যস্ত চিকিৎসকের মননে তা বেশিক্ষণ প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু মাঝে মাঝে ব্যস্ততার ফাঁকে কোনো অলস মুহূর্তে দেবদূতের বুকটা যেন একটু মোচড় দিয়ে ওঠে। সেই রকমই এক রবিবারের সন্ধে। প্রতি সপ্তাহের মতো আজও চেম্বার বন্ধ, কোনো হাউস কলও নেই। মনোরমা বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি গেছে, 2 দিন পর ফিরবে। তাই সেদিন বিশেষ কোনো ব্যস্ততা ছিল না। দেবদূত তাই আবার তার প্রিয় জায়গায় অর্থাৎ গঙ্গার ঘাটে গিয়ে বসল একটা নির্জন ফাঁকা বেঞ্চিতে। ঠিক সেই মুহূর্তে দেবদূতের হঠাৎ মনে পড়ে গেল ওদের, মানে 4 মাস্কেটিয়ার্সদের কথা। ওই 4 জনের মধ্যে 2 জন এই মুহূর্তে পৃথিবীতে নেই, আর একজন থাকে সুদূর আমেরিকায়। সূর্য অর্থাৎ সূর্যকান্ত সরকার। সূর্য চলে গেছে অনেক আগেই। রক্তিম চলে গেল এই সবে। সুমিত অর্থাৎ সুমিত গুহ এখন টেক্সাসের একটা ইনস্টিটিউটে থিওরিটিক্যাল ফিজিক্সের অধ্যাপক, ইউএস সিটিজেন। দেবদূতই পড়ে আছে এই ছোট্ট শহরে পাতি MBBS ডাক্তার হয়ে। কিন্তু কি বন্ধুই না ছিল ওরা 4 জনে, আর হবে নাই বা কেন? এক পাড়ায় বাস, এক স্কুলে পড়া। সব থেকে ডান পিটে আর ডাকা বুকো ছিল রক্তিম, আর সব থেকে গোবেচারা ছিল সূর্য। সুমিত ছিল এদের মধ্যে সব থেকে মেধাবী আর সুবক্তা। স্কুলের ডিবেটে, এলোকিউশনে সব সময় ও প্রথম হতো।
প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল আর করেও দেখিয়েছে। দেবদূত ছিল একটু ভাবুক প্রকৃতির, কবিতা লিখত, দেশের জন্যে সমাজের জন্য কিছু করার অদম্য ইচ্ছে ছিল তার। চারজনে দেখতেও চার রকম ছিল। সূর্য ছোটখাটো, ছিপছিপে শ্যামলা গায়ের রং, রক্তিম ফর্সা, গোলগাল মোটাসোটা, সুমিত ছিল লম্বা স্বাস্থ্যবান, চোখে হাই পাওয়ারের চশমা। আর দেবদূতের চেহারায় কোনো বিশেষ বৈশিষ্ট্য ছিল না। ওর বয়সী আর 5টা যুবকের যেমন হয়, মাঝারি হাইট, মাঝারি গড়ন, এক মাথা কোঁকড়া চুল, এখন অবশ্য সেই জায়গায় একটা প্রশস্ত টাক। এইসব এ কথা সে কথা ভাবছে, হঠাৎ দেবদূতের মনে হলো নীলাদ্রিতার কথাটা। নীলাদ্রিতা কেন সেদিন পলাশতলির ঘটনার সঙ্গে রক্তিমের মৃত্যুকে রিলেট করল? তাহলে কি দুটোর মধ্যে সত্যিই কোনো যোগ আছে? কথাটা ভেবেই দেবদূতের শিরদাঁড়া দিয়ে যেন বরফ জল বয়ে গেল। ভীষণ ভয় করল। প্রায় 40 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সে প্রায় ভুলেই গিয়েছিল। হয়তো ভুলে যেতে চেয়েছিল বলেই নীলাদ্রিতা যে কেন মনে করিয়ে দিল কথাগুলো। সময়টা 1985 সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহ। দেবদূতরা ক্লাস 12-এ পড়ে, আর কয়েক মাস পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর এই 4 বন্ধু কে কোথায় ছিটকে যাবে কেউ জানে না, তবে একসঙ্গে যে থাকবে না সেটা প্রায় নিশ্চিত। দেবদূতের ডাক্তার হওয়ার বাসনা, সুমিতের বৈজ্ঞানিক, সূর্যকান্ত বাবা দাদাদের মতো কমার্স পড়বে, আর রক্তিমের পড়াশুনোয় খুব একটা মন নেই, যা ইচ্ছে একটা কিছু পড়লেই হলো। তাই বাড়িতে বলে পারমিশন করিয়ে নিয়েছে যে লক্ষ্মী পুজোর পর 4 বন্ধু মিলে কোথাও একটা শর্ট ট্রিপ করে আসবে, এই প্রথম অভিভাবক ছাড়া। সুমিতের জ্যাঠা কলকাতায় বন দপ্তরের উচ্চপদস্থ কর্মচারী। উনি ছোটা নাগপুরের পলাশতলিতে বন দপ্তরের ফরেস্ট বাংলো বুক করে দিয়েছেন ওদের জন্যে। অক্টোবর মাসের এক শান্ত বিকেলে 4 বন্ধু ট্রেনে করে পৌঁছে গেল পলাশতলি। ছোট্ট নির্জন সুন্দর সাঁওতালি গ্রাম এই পলাশতলি। ফরেস্ট বাংলোটা খুব সুন্দর, পাহাড়ের পাদদেশে একেবারে গ্রামের শেষ প্রান্তে। বাংলোর বিশাল কম্পাউন্ডের ফটকের বাইরের রাস্তা পার হলেই জঙ্গল শুরু, আর দেখা যাচ্ছে জঙ্গলের রাস্তাটা এঁকে বেঁকে পাহাড়ের কোল বেয়ে উঠে গেছে। খুব শান্ত, নিস্তব্ধ আর মনোরম পরিবেশ। দেবদূতদের থাকার প্ল্যান 3-4 দিন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ওরা জায়গাটার প্রেমে পড়ে গেল। ফরেস্ট বাংলোর কুক কাম কেয়ারটেকার মানুদা ওদের খুব খাতির যত্ন করছে। পরদিন ভোরে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে 4 বন্ধুতে মিলে জায়গাটা এক্সপ্লোর করতে বেরোলো। ঠিক করলো দুপুরবেলা না ঘুমিয়ে ওরা জঙ্গলের দিকটা ঘুরে দেখবে। আগে যাচ্ছ যাও, কিন্তু সূর্যি ডোবার আগে জঙ্গল থেকে বেরিয়ে এসো, বলল মানুদা। কোনো চিন্তা করো না মানুদা, আমরা ঠিক সন্ধে হওয়ার আগেই ফিরে আসবো, আর ফিরে এসে গরম গরম চা আর পকোড়া খাবো। তুমি কিন্তু রেডি করে রেখো, বলল রক্তিম। 4 বন্ধু ছোট পাহাড়ের চড়াই উতরাই ঘুরতে ঘুরতে আর জঙ্গলের স্বাদ উপভোগ করতে করতে মশগুল হয়ে গেল। বিকেল 5টা নাগাদ সুমিত বলল, এই চল এবার ফেরা যাক। অন্যরাও সায় দিল। ওরা 4 বন্ধু ফিরতি রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আসার সময় রাস্তাটাকে বড় রাস্তা থেকে খুব একটা দূরে মনে হয়নি, কিন্তু ওরা এখন প্রায় 20-25 মিনিট ধরে হেঁটে চলেছে তো হেঁটেই চলেছে। জঙ্গল শেষ হয় না। ওরা কি তাহলে পথ ভুল করেছে? ওরা কি জঙ্গলের মধ্যে পথ হারিয়েছে? এবার ওদের খুব ভয় করতে লাগলো। চারিদিকে আলো প্রায় নেই বললেই চলে, সঙ্গে ঝোড়ো বাতাস দিচ্ছে, শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে। কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারে না। দেবদূত সবাইকে এখন মাথা ঠান্ডা করে থাকার পরামর্শ দিল, আর রক্তিমকে বলল কাছাকাছি কেউ ডিরেকশন দেওয়ার মতো আছে কিনা সেটা দেখতে। কিরে কাউকে তো দেখছি না, কি করি বলতো, বলল রক্তিম। সূর্য হঠাৎ তার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করল। এই 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 দেখ দেখ, ওই দেখ,
পাহাড়ের কোলবে একটা লণ্ঠন হাতে নিয়ে কে যেন নেমে আসছে। দেখ দেখ। ঠিকই তো, ওরা যেন হাতে স্বর্গ পেল। চারজনেই সমস্বরে চিৎকার করে বলল, এই যে শুনছেন, আমরা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছি। বড় রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? এই যে একটুখানি শুনুন না। এই যে আমরা এদিকে, একটু তাকান না, একটু হেল্প করুন না আমাদের। আমরা কিছুতেই পথ খুঁজে পাচ্ছি না। আমরা কোন দিকে গেলে বড় রাস্তাটা পাবো একটু বলবেন? এই যে একটু দেখুন না এদিকে। চারটে অসহায় কিশোরের ডাকাডাকি শুনতে পেয়েই যেন লণ্ঠনধারী ওই মানুষটা ওদের দিকে এগিয়ে এলো। কাছে এলে ওরা দেখল যে সে একজন মধ্যবয়স্ক সাঁওতালি মহিলা, একটা সাদা কিন্তু মলিন শাড়ি পরিহিতা। দেবদূতের কাছে এসে সাঁওতালি মিশ্রিত বাংলায় মহিলাটি বলল, এই তোরা তোরা এখানে আঁধারে কি করছিস? আসলে আমরা জঙ্গলে বেড়াতে এসেছিলাম, পথ হারিয়ে ফেলেছি। আমরা ওই ফরেস্ট বাংলোতে ফিরব, বলল সুমিত। আচ্ছা চল, তোদের পৌঁছে দি। আমার পিছু পিছু আয়, জলদি পা চালা। সত্যিই অবাক কাণ্ড। ওরা ৮ ঘন্টা ৪৫ মিনিট ঘুরেও যে রাস্তা খুঁজে পাচ্ছিল না, এখন মাত্র ১০ মিনিট চলার পরেই দূরে বড় রাস্তা আর ফরেস্ট বাংলোর আলো দেখতে পেল। পাহাড়ের পাদদেশ অবধি 4টে ছেলেকে পৌঁছে দিয়ে মহিলা বলল, এবার তাহলে আমি আসি, এবার চীনে যেতে পারবি বটে। ওরা সবাই মিলে ঠিক করলো যে ওই মহিলাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। যেমন ভাবা তেমন কাজ। সুমিত মহিলাকে বলল, তুমি আমাদের এত উপকার করলে, তুমি না থাকলে আমাদের আজ কি যে হতো কে জানে। আমরা তো আসলে স্টুডেন্ট, এর থেকে বেশি দিতে পারবো না। এই টাকাটা নাও, একটু চা বিস্কুট খেয়ে নিও। এই বলে সুমিত মহিলাটিকে 20টা টাকা দিতে গেল, কিন্তু মহিলাটি টাকাটি নিতে অস্বীকার করল। সে বলল, এই আয়, আলোর কাছে আয়। রাস্তার আলোর তলায় সবাই মহিলাকে এই প্রথম ভালোভাবে দেখল। কেমন যেন ফ্যাকাশে, পাংশু মুখ, চুলগুলো সাদা, চোখ কোটরে বসা, কেমন যেন ঘোলাটে। বোঝাই যায় খুব দরিদ্র, অপুষ্টিতে ভুগছে, আর হয়তো অসুস্থও। তোমার নাম কি? রক্তিম জিজ্ঞাসা করল। আমার নাম সরস্বতী বটে। তোদের কাছ থেকে আমি টেকা নিতে পারি, তোরা আমার বেটার মতো, বলল মহিলাটি। বলেই সরস্বতী সূর্যের মুখে হাত বোলাতে লাগলো আর গাল টিপে দিল। সূর্য তো হতচকিত হয়ে পড়ল। সরস্বতী সূর্যকেও নাম জিজ্ঞাসা করল, কিন্তু সূর্যের গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। পাশ থেকে রক্তিম বলল, ওর নাম সূর্য। সরস্বতী বলে চলল, তোকে ঠিক আমার বেটার মতো দেখতে, ঠিক সেই করণ, ঠিক সেই গায়ের রং, ঠিক সেই মুখের আদল। ওর নাম সুরজ। সরস্বতী যাতে আর বেশি কথা বাড়াতে না পারে তাই দেবদূতেরা তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে সরে পড়তে চাইল। সরস্বতী কিন্তু একটু হাসল আর বলল, তোদের আমার কাছে আসতেই হবে, আসতেই হবে আমার কাছে। তারপর সে আবার সূর্যর হাতটা ধরল এবং বলল, তোকে আমার বেটা সুরাজের মতো দেখতে না? এত সব বাক্যালাপ শেষ হলে দেবদূতরা দেখল সরস্বতীর লণ্ঠন হাতে পাহাড়ের পথ দিয়ে ফিরে যাচ্ছে। কোথায় গেল, কত দূর গেল ওরা জানে না, জানতেও চায়নি। একটু পরেই সুমিত বলল, এই দেখ, আলোটা এর মধ্যেই মিলিয়ে গেল। এত তাড়াতাড়ি সরস্বতী কোথায় চলে গেল? হয়তো আলোটা নিভে গেছে, তাই আর দেখা যাচ্ছে না। ওরা তো আমাদের মতো শহুরে নয়, অন্ধকারের মধ্যে ঠিক পথ চলতে পারবে, বলল রক্তিম। ফরেস্ট বাংলোর বাগানের খোলা আকাশের নিচে বসে চা আর পকোড়া খেতে খেতে রক্তিম বলল সূর্যকে, তুই আচ্ছা ভিতু তো, ওই মহিলা তোকে খুব পছন্দ করলো, তোর গায়ে মাথায় হাত বোলালো, আর তুই ভয়ে সিটিয়ে থাকলি।
একটা গ্রাম্য নিরীহ সাঁওতালি মহিলা তোকে কি করবে রে? এতক্ষণে সূর্য নিজেকে অনেকটা সামলে নিয়েছে, তাই বলল, তোরা তো কেউ ওর স্পষ্ট পাসনি, তাই এই কথা বলছিস। ওই মহিলার কালো কঙ্কালসার হাতটা বরফের মতো ঠান্ডা ছিল। আমি মানুষের হাত এত ঠান্ডা কোনোদিন ফিল করিনি। তোরা করলে বুঝতিস। হয়তো অপুষ্টির জন্য ওর হাত পা এরকম ঠান্ডা ছিল। দেখলি না কিরকম ছোট আর রোগা, বলল সুমিত। রাত ঠিক 9টা নাগাদ ভাত, ডাল, বেগুন ভাজা, ফাউল কারি আর স্যালাড দিয়ে জম্পেশ করে ডিনার করার পর মানুদাকে ওরা আজকের অভিজ্ঞতার কথা বলল। মানুদা প্রথমেই ওদের মৃদু ভৎসনা করল। তোমাদের বলেছিলাম না রাত না করতে? অন্ধকার হলে রাস্তা ঠাউর করা মুশকিল হয়। যতদিন আছো এই রকম লাপারবাহি আর করো না কিন্তু। দেবদূত বলল, হে মানুদা, রাগ করো না, আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। জঙ্গলের দিকে আমরা আর যাবই না, সে সকালে হোক বা বিকেলে। আচ্ছা, তুমি ওই সরস্বতী নামের মহিলাকে চেনো গো? ওর ছেলের নাম সুরজ বলছিল, আর বললো যে পাশের সাঁওতাল গ্রামেই ওর বাড়ি। চেনো গো? মানুদা যেন প্রসঙ্গটা ঘোরাবার জন্যই বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো গিয়ে দেখি। কাল তো তোমরা আবার রথতলার মন্দির দেখতে যাবে। আরে সে তো সকাল 10টা নাগাদ বেরোবো, আমাদের এত তাড়াতাড়ি ঘুমিয়ে আসবে না। বলো না গো, সরস্বতীকে চেনো তুমি? ও না থাকলে হয়তো তোমাকে আজকে থানা পুলিশ করতে হতো আমাদেরকে খুঁজে বার করাবার জন্য, জানো? একটু ইতস্তত করে মানুদা বলল, তোমাদের কার সঙ্গে দেখা হয়েছিল তা আমি ঠিক জানি না, তবে ছোট জায়গা তো, এখানে মোটামুটি সবাই সবাইকেই চেনে। আমি যে সরস্বতীকে চিনতাম সে থাকতো সাঁওতাল পল্লীতে তার ছেলের সঙ্গে। ওর পর অনেক বছর আগেই মারা গিয়েছিল। সরস্বতী পড়াশুনো কিছু না জানলেও ওর ছেলে ক্লাস 10-এ খুব ভালো রেজাল্ট করেছিল, ফার্স্ট ডিভিশনও পেয়েছিল। তারপর 11 ক্লাসেও পড়ছিল। গত বছর দুর্গাপুজোর পর ছেলেটা জন্ডিসে মারা যায়। দেখলি, সেই জন্য আমাদের এত উপকার করলো। সূর্যকে দেখে ওর নিজের ছেলের কথা মনে পড়েছিল। সূর্য, তুই না সত্যি মিছি মিছি ভয় পাচ্ছিলি। দেবদূতরা এবার যেই ডাইনিং হল ছেড়ে বারান্দার দিকে যেতে যাবে তখন মানুদা বলল, और एक बात है बच्चों, तुम लोग डरना मत। ছেলে মারা যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে 3-4 দিন পর এই জঙ্গলেই সরস্বতী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। দিনটা ছিল ওই কত বছর, যেই দিন ইন্দিরা গান্ধী মারা গেল সেই দিন। এই ঘটনা এখানে সবাই জানে, যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। এই কথা শুনে 4 জন যুবকের অন্তরাত্মা যেন পেটের ভেতর ঢুকে গেল। রক্তিম বলল, সুমিত, হে সুমিত, আজকেই তো 31 অক্টোবর। 4টে বাচ্চা ছেলের অবস্থা দেখে যেন মায়া হলো মানুদার। বলল, এই জন্যই আমি তোমাদের সরস্বতীর কথা বলতে চাইনি। যাই হোক, এ বাংলোতে তোমাদের আর কোনো ভয় নেই। খালি রাতের দিকে জঙ্গলে যেও না, তাহলেই হলো। এই চলো তো, এবার তোমাদেরকে আমি তোমাদের ঘরে পৌঁছে দিয়ে আসি। চলো চলো। ঘরে গিয়েই 4 বন্ধুতে ঠিক করলো যে এই পলাশতলিতে আর নয়, কালই ট্রেন ধরে বাড়ি ফিরবে। সুমিত একটু আপত্তি জানিয়েছিল, কিন্তু সূর্য আর দেবদূতের কাছে এসে হেরে গেল। মানুদাও কত করে বলল, আরে পুরো পলাশতলিতে ফরেস্ট বাংলোর কোথাও কোনো অসুবিধা নেই, এই শুধু ওই জঙ্গলের দিকটায় না গেলেই তো হলো। আর তোমরা থাকো, কাল রাতে তোমাদেরকে গরম গরম পরোটা আর মটন কষাও খাওয়াবো। পরদিন রাতে পরোটা আর মাটন কষা খাওয়াবে বলে লোভও দেখালো, কিন্তু তাও দেবদূতের আর
আটকে রাখতে পারল না। এরপর দেবদূতরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের পর যে যার যার পড়াশুনো আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এখন আর ওদের মধ্যে দেখা সাক্ষাৎ তেমন হয় না, কিন্তু পুজোর ছুটিতে সকলে মিট করে। মাঝে মাঝে গঙ্গার ধারে ওরা চিনে বাদাম খেতে খেতে পলাশতলির ঘটনাটার স্মৃতি রোমন্থন করে আর নিজেদের মধ্যে বলা বলি করে। ওরা হয়তো অযথাই বেশি ভয় পেয়েছিল। মানুদা যে সত্যি কথা বলেছিল সেটা তো ওরা কেউ ভেরিফাই বা ক্রস চেক করে দেখেনি। ছোট ছিল বলে অত কথা মাথায়ও আসেনি। সেই ঘটনার পর প্রায় 6 বছর কেটে গেছে। দেবদূত এখন মেডিকেল কলেজের হাউস স্টাফ। এবার পুজোর ছুটিতে অল্প দিনের জন্য হলেও দেশের বাড়িতে গিয়েছিল। 3 বন্ধু বেশ কয়েকদিন খুব আনন্দ করে কাটালো। একমাত্র সূর্য যোগ দিতে পারেনি, কারণ ও খুব অসুস্থ। একদিন দেবদূতরা ওকে বাড়িতে গিয়ে দেখেও এসেছে। খুব খারাপ ধরনের জন্ডিস হয়েছে ওর। পুজোর ছুটির পর কলকাতায় ফিরে এসে একদিন দেবদূত মেডিকেল কলেজের এমার্জেন্সিতে ইভিনিংয়ে ডিউটি দিচ্ছে। সে দেখল সূর্যকে নিয়ে এসেছে তার বাড়ির লোক হাসপাতালে ভর্তি করবার জন্যে। অবস্থা বেশ খারাপ। একজন পিজিটি দাদা তাকে দেখে বলল, হেপাটিক এনসেফালোপ্যাথি তো মনে হচ্ছে, এক কাজ কর, ভর্তি করে দে। দেবদূত কোনো রকমে সূর্যকে ভর্তি করে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করল। সূর্যর ওই অবস্থা ও চোখে দেখতে পারবে না। অবশ্য বেশি দিন দেবদূতকে সূর্যর ওই অবস্থা দেখতে হলও না। মাত্র 2 দিন পরে 31শে অক্টোবর রাত 10টার সময় 25 বছরের তর তাজা যুবক সূর্য সকলকে কাঁদিয়ে অস্তমিত হল। হাসপাতালে ওয়ার্ডে ভর্তি থাকার সময় মৃত্যু পথযাত্রী সূর্যর ধারে কাছেও দেবদূত কখনো ঘেঁষেনি, কিন্তু নেপথ্যে থেকে ওর চিকিৎসা নিরলসভাবে মনিটর করে গেছে। পুজোর সময় যেদিন সূর্যের বাড়িতে দেবদূতরা গেছিল সেদিন সূর্য ওদের বলেছিল, আমি আমি আর বেশি দিন নেই রে। নেক্সট বার পুজো এসে তোরা হয়তো আমাকে আর দেখতেও পাবি না। যা ভাট বকিস না তো, আঙ্কেল তো বললেন তুই ইমপ্রুভ করছিস, বলেছিল রক্তিম। না রে, ইমপ্রুভ আমি করছি না। জানিস, সেদিন স্বপ্নে দেখলাম ওই পলাশতলির ওই সরস্বতী আমার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, এবার তোর আমার কাছে সুরাজের কাছে আসার সময় হয়ে এসেছে। চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। সূর্যর এই কথা শুনে সুমিতকে ধমক দিয়ে বলেছিল, তুই আর ওই ঘটনাটা মন থেকে ঝেড়ে ফেলতে পারলি না। এই বিজ্ঞানের যুগে এসব ভাবার কোনো মানে হয়? সূর্য স্মিত হেসে বলল, তুই তো আবার পদার্থবিদ, তুই তো এসব বলবি। তা আমাদের ডাক্তারবাবু কি বলে শুনি? দেবদূত আর কি বা বলবে? ও ডাক্তার হলেও কি যেন একটা অশনি সংকেতের আভাস সে পাচ্ছে। তাও সে বলল যে হেপাটাইটিস খুব কমন অসুখ, আর ওদের হাসপাতালে কত রোগী তো সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যায়, আর সূর্যও ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সূর্য চলে যাওয়ার প্রায় 30 বছর কেটে গেছে। যৌবন পেরিয়ে দেবদূতরা তখন প্রৌঢ়ত্বের আঙিনায়। দেবদূত হোম টাউনেই রয়ে গেছে, চুটিয়ে ডাক্তারি করছে। স্পেশালাইজেশন করেনি বলে কোনো ক্ষোভ বা আক্ষেপ তার নেই। শহরের লোকেরা ওকে খুব ভালোবাসে, ভগবানের মতো মান্য করে। রক্তিম বেশিরভাগ সময়েই কলকাতাতেই থাকে। ওষুধের কোম্পানির চাকরি, বড় টেরিটরি, অনেক ট্যুর করতে হয়। ওর মেয়েরাও কলকাতাতেই পড়াশুনো করছে। রক্তিম কিন্তু লাইফটাকে নিজের মতন করে এনজয় করেছে। যেরকম টাকা রোজগার করেছে সেই রকম টাকা উড়িয়েছেও। ওদের মধ্যে সব থেকে বড় হয়েছে সুমিত। টেক্সাসের অস্টিন শহরে সে থাকে। ইনস্টিটিউটে নোবেল লরিয়েটসদের সাথে ওর ওঠা বসা। ও আর দেশে ফিরবে না।
সুমিতের কথায় ইদানিং সাফল্যের অহংকার মাঝে মধ্যে প্রকাশ পেলেও ও কিন্তু ছোটবেলার বন্ধুদের ভোলেনি। ফোন, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে যোগাযোগ রাখে, আর প্রতি বছর না আসতে পারলেও অন্তত 2 বছরে একবার সে দেশে আসে। তখন ওদের 3 জনের গেট টুগেদার হয়। এইভাবে মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ দেবদূত খবর পেল পুজোর পরে গুরুতর অসুস্থ হয়ে রক্তিম কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। কাকতালীয়ভাবে মাসটা আবার সেই অক্টোবর, আর রোগটা আবার সেই লিভার সংক্রান্ত। প্রায় 10-12 দিন যুদ্ধের পর রক্তিম হার মানল মৃত্যুর কাছে 31 অক্টোবর 2022 ভোরবেলা। তাই দেবদূতের শ্মশানে যাওয়া। হারাধনের 10টি ছেলের মতো ওদের 4 মাস্কেডিয়ার্সের 2 জন চলে গেল। বাকি রইল কেবল দেবদূত আর সুমিত। রক্তিমের খবরটা পেয়ে আমেরিকা থেকে সুমিত দেবদূতকে হোয়াটসঅ্যাপ কল করল কয়েকদিন পর। তার সব কথা সে শুনল। দেবদূত বলল, দেখেছিস, আবারও সেই জন্ডিস, আবারও সেই 31 অক্টোবর। দেবদূত এক্স্যাক্টলি কি মিন করতে চাইছে সেটা ধরতে পেরে সুমিত হো হো করে হেসে বলল, স্মল টাউনে ডাক্তারি করে তোর আর মনের প্রসার হলো না? ডাক্তার হয়েও এইসব কুসংস্কারে বিশ্বাস করিস? দিস ইজ অ্যান আটারলি বোগাস থট। সে তুই যাই বলিস, আমার কিন্তু বেশ ভয় করছে। সুমিত এবার দেবদূতকে বোঝাতে লাগলো, দেখ, রক্তিম খুব ফাস্ট লাইফ লিড করতো, শেষের দিকে অ্যালকোহলিক হয়ে গেছিল, তুই তো বললি। আর আর্থারাইটিসের জন্য গন্ডা গন্ডা অ্যানালজেসিক খেত, জড়িবুটিও নাকি খেত শুনেছি। এগুলো তারই এফেক্ট। ডাক্তার হয়ে আমার থেকে এই কথাটা তুই বেশি ভালো জানিস, কিন্তু কি বুঝতে চাস না। আর সমাপতন বলে একটা জিনিস আছে তো নাকি? কোইন্সিডেন্স, কোইন্সিডেন্স ইজ নাথিং বাট পিওর কোইন্সিডেন্স। দেবদূত দেখল যে বেশি কথা বাড়িয়ে আর লাভ নেই, অনেক রোগী অপেক্ষা করছে। তাই প্রখ্যাত পদার্থবিদের কথা শিরোধার্য করে কলটা সে এন্ড করল। রক্তিমের পারলৌকিক কাজ মিটে যাওয়ার পর দেবদূত মনোরমাকে নিয়ে একদিন রক্তিমের বিবেকগঞ্জের বাড়িতে গেল তার স্ত্রী পূজার সাথে দেখা করতে। পূজা এখন অনেকটাই সামলে উঠেছে। 2 মেয়েকে যাতে ঠিকঠাক এস্টাবলিশ করতে পারে সেটা তার জীবনের এখন একমাত্র লক্ষ্য। এ কথা সে কথার পর পূজা বলল, আচ্ছা দেবদূতদা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আপনাদের কোনো বন্ধু ছিল স্কুল বা পাড়ায়, নাম সরস্বতী? রক্তিম তো শেষ 5-6 দিন অচেতনই ছিল, ভেন্টিলেশনে ছিল, কিন্তু তার আগে যখন পুরোপুরি আনকনশিয়াস হয়নি, ঘোরের মধ্যে আমাকে কয়েকবার বলেছে, সরস্বতী আমাকে নিতে আসছে, আমি চলে যাব, তুমি সাবধানে থেকো, মেয়েদের যত্ন নিও। আমি এই কথার কোনো মানেই বুঝতে পারিনি। পুজো আর্চাতে তো কোনোদিনই রক্তিমের আগ্রহ ছিল বলে মনে হয়নি। এটা অস্বাভাবিক কিছুই নয় পূজা, এটা হতেই পারে। একে বলে ডেলিরিয়াম, যেখানে সিভিয়ারলি ইল পেশেন্টসরা ভুলভাল বকে থাকে। যেমন বেশি জ্বর হলে হয়, আবার লিভার ফেলিয়ারও এটা হতে পারে। দেবদূত বুঝল যে পলাশতলির ঘটনা পূজা কিছুই জানে না। হয়তো রক্তিম কোনোদিন ওকে গল্প করেওনি। রক্তিম তো বেশ ডাকাবুকো, বেপরোয়া ছিল, সুমিতের মতো ভূত প্রেতেও বিশ্বাস করত না। তাই এই ঘটনাটা ডেলিরিয়াম বলে চালিয়ে দিতে দেবদূতের কোনো অসুবিধে হলো না। আর সরল স্বভাবের পূজাও দেবদূতের যুক্তিটা মেনে নিল। সুমিত বলেছে সমাপতন, কোইন্সিডেন্স, ওর দোষ নেই, সাধারণ লোকে তাই বলবে। কিন্তু সূর্য আর রক্তিমের একই তারিখে মৃত্যু, যদিও 30 বছরের ব্যবধানে, তাও সেটাও কি কেবলই সমাপতন? 2 বন্ধুর মৃত্যুর কারণ সেই জন্ডিস, সেটাও কি সমাপতন? দুজনেরই মারা যাওয়ার আগে অসুস্থ অবস্থায় সেই
ভুলে যাওয়ার রহস্যময়ী সাঁওতালি মহিলার প্রসঙ্গ উত্থাপন করাও কি সমাপতন? এত কোইন্সিডেন্স কি সম্ভব? দেবদূত আবার মনে করতে চেষ্টা করে যে ঠিক কি ঘটেছিল পলাশতলিতে প্রায় 40 বছর আগে। ফরেস্ট বাংলোর মানুদা হয়তো বানিয়ে গল্প বলে থাকলেও থাকতে পারে, যদিও ওর মিথ্যে বলার কোনো মোটিভ দেবদূত খুঁজে পায়নি। কিন্তু মৃত্যুর আগে সূর্য আর রক্তিম যে সরস্বতীর নাম করেছিল সে তো মিথ্যে নয়। আর 1985 সালের 31শে অক্টোবর পলাশতলির জঙ্গলে সরস্বতীর আকস্মিক আবির্ভাব, তার অদ্ভুত কথাবার্তা আর সূর্যের অনুভব করা তার অপার্থিব হিম শীতল স্পর্শ, আবার অকস্মাৎ বিলীন হয়ে যাওয়া, যার সাক্ষী ছিল 4 জন সরল তরতাজা চৌখস তরুণ, সবকিছুই কি মিথ্যে হতে পারে বা ভ্রম হতে পারে? তাহলে কি এবার দেবদূতের পালা? সুমিত তো বলেইছে সরস্বতীর গেঁয়ো ভূত সুদূর টেক্সাসে গিয়ে একজন অ্যাকমপ্লিশড ইউএস সিটিজেনের কোনো ক্ষতি করতে পারবে না। অতএব দেবদূত, এবার তোমার পালা, প্রস্তুত হও। এতক্ষণ আপনারা শুনছিলেন ডক্টর নীলাঞ্জন সেনগুপ্তর লেখা একটি ভৌতিক কাহিনী সমাপতনের অন্তরালে। আমাদের আজকের গল্পে সরস্বতী, দেবদূতের স্ত্রী মনোরমা, সূর্যের মা এবং রক্তিমের স্ত্রী পূজার ভূমিকায় সোনাল, দেবদূত এবং মানুদার চরিত্রে অভিষেক, রক্তিমের চরিত্রে রবি, সুমিতের চরিত্রে সৌরভ, সমগ্র গল্পপাঠ নীলাদ্রিদা, পিজিটি দাদা এবং সূর্যের ভূমিকায় তন্ময়, শব্দগ্রহণ, ধ্বনি সংযোজনা এবং পোস্টার ডিজাইন ইরাবান, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় টিম শব্দকল্প। আমাদের আজকের পরিবেশনা আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে গল্পটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব শিগগিরই নতুন গল্প নিয়ে আবার হাজির হচ্ছি আমরা। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন শব্দকল্প।